আজকে আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতির একটা দাবার গুটি হচ্ছে ভারত বিরোধিতা। তো বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতা করে ক্ষমতায় যাওয়াটা খুব সহজ। এজন্য দেখা যায় কি স্বাধীনতা পক্ষের যে সমস্ত রাজনৈতিক সংগঠন বাংলাদেশে আছে, তারা এই ভারত বিরোধিতার যে গুটিটা এটা খুব সুন্দরভাবে ব্যবহার করে। অপরদিকে আপনি যদি আওয়ামী লীগের পক্ষে অ্যা দেখেন বা আওয়ামী লীগের দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে ভারত কতটুকু সহযোগিতা করেছে, কিভাবে সহযোগিতা করেছে, কি সহযোগিতা করেছে এবং ভারত বিরোধী যে সমস্ত প্রপাগান্ডা গুলো ছড়ানো হচ্ছে, ওই প্রপাগান্ডা গুলোর সঠিক উত্তর আওয়ামী লীগ কখনোই দিতে পারেনি। যার কারণে একটা দেশপ্রেমিক জনগোষ্ঠী তৈরিতে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। আমি সেটাই বলব। আপনি কখনোই একটা দেশপ্রেমিক জনগোষ্ঠীকে তৈরি করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের কাছে সত্য বিষয়গুলো তুলে ধরেন। অথবা বাংলাদেশে ভারতের বিরুদ্ধে যে পরিমাণ প্রপাগান্ডা ছড়ানো হয়, সে প্রপাগান্ডা গুলোকে ভারত কখনো গুরুত্ব সহকারে দেখেনি। যদি ভারত এই প্রপাগান্ডা গুলোকে গুরুত্ব সহকারে দেখতো, ভারত যদি প্রপাগান্ডা গুলোকে সিরিয়াসলি নিত, তাহলে ভারত এমন অনেক কিছু, এমন অনেক উদাহরণ বাংলাদেশের মানুষের জন্য তৈরি করতে পারত, যাতে বাংলাদেশের মানুষগুলো লজ্জা পেত। দেখেন, আমাদের যে বাংলাদেশ ভূখণ্ডটা, হ্যাঁ? এটা কিন্তু আ প্রায় ৪,১০০ কিলোমিটারের সীমান্ত দিয়ে ভারতের সাথে ঘেরা। ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী। আমাদের আর খুব ছোট্ট একটা সীমান্ত আছে মায়ানমারের সাথে। মায়ানমার হচ্ছে আমাদের প্রতিবেশী। এখন আমরা চাইলেও কিন্তু আমাদের প্রতিবেশী আমরা পাল্টাতে পারব না। এটা আসলে সম্ভব নয়। তো যাই হোক, এখন ব্রিটিশের যে রেড ক্লিফরা যারা আ ভারতকে ভাগ করেছেন, মাউন্টব্যাটেন যারা এসবের সাথে জড়িত ছিলেন, হ্যাঁ? এবং ওয়ারেন হেস্টিং যারা মাদ্রাসা শিক্ষার নামে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। তো এগুলো সবগুলো যে ব্রিটিশের চাল ছিল, এই জিনিসগুলো বুঝতে হলে আপনাকে এসবের গভীরে একটু যাইতে হবে। পাকিস্তান নামক রাষ্ট্র আ সৃষ্টি হওয়ার হুম? ৭ বছর আগে ব্রিটিশরা মাওলানা মওদুদিকে দিয়ে জামাত ইসলাম নামক একটা অভিশপ্ত ভাইরাস তৈরি করেছিল। এই ভাইরাসটা কিভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আ হুমকি হয়ে দাঁড়িয়েছে, এরা কিভাবে ৩০ লক্ষ শহীদকে হত্যা করেছে, এদের জন্ম ইতিহাস এসব কিছু যদি আপনি না জানেন, তাহলে আপনার পক্ষে কখনোই আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি সেটা বোঝা সম্ভব নয়। দেখেন, ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত-পাকিস্তান ২ টা রাষ্ট্রের জন্ম হয়েছে। তাহলে আপনি আপনাকে চিন্তা করেন যে ব্রিটিশরা কি বুঝে বাংলাদেশ থেকে পাকিস্তানের দূরত্ব প্রায় ২৩০০ মাইল বা ২৩০০ কিলোমিটার। এত দূরত্বের একটা দেশ যাদের সাথে আমাদের কোনো সীমান্তে যোগাযোগ নাই, যাদের সাথে আমাদের কোনো যোগাযোগ সম্ভব না, এমন একটা দেশকে অ্যা আমাদের দেশের উপর কর্তৃত্ব খাটানোর জন্য দিয়ে দেওয়া হয়েছে। যে বাংলাদেশকে যে পাকিস্তানের সাথে যুক্ত করে দিল মুসলমান ভাই-ভাই বলে, এটা কতটুকু যৌক্তিক? আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। এটা হচ্ছে ১ নাম্বার। ২ নম্বর হচ্ছে পাকিস্তান রাষ্ট্রটা কেন জন্ম নিয়েছিল? তাদের জন্ম নেওয়ার কি কারণ ছিল? আপনি যদি মনে করেন মুসলমান ভাই-ভাইয়ের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র জন্ম নিয়েছে, তাহলে হায়দ্রাবাদও তো পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিল। ভারতের এমন অনেক রাজ্য আছে যেগুলাতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল। তারা পাকিস্তানের অংশ হইতে পারত। তাদের সাথে পাকিস্তানের সীমানা ছিল, পাঞ্জাবের সাথে পাকিস্তানের সীমানা ছিল। ওই সীমানাগুলোতে না যাইয়া আপনার ২৩০০ কিলোমিটার দূরের বাংলাদেশকে পাকিস্তানের সাথে যুক্ত করে দেওয়া হলো। এটা হচ্ছে ব্রিটিশের একটা আ মানে এটা কি বলবো? এটা হচ্ছে একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র। ব্রিটিশের ষড়যন্ত্রের বলি হয়েছিল বাংলাদেশ ১৯৪৭ সালে। ১৯৪৭ কখনোই আমার পরিচয় হইতে পারে না। এটা হাদি ভাইদের পরিচয় হইতে পারে ৪৭, এটা নাহিদের পরিচয় হইতে পারে ৪৭, আসিফের পরিচয় হইতে পারে, জামাতের গো আজম, কসাই কাদের সহ আ আ যারা আছে তাদের পরিচয় হইতে পারে ৪৭। আমার পরিচয় ৪৭ না। তাহলে ১৯৪৭ সালে পাকিস্তানকে বিভক্ত করা হলো। ভালো কথা। পাকিস্তান নিজেই জানে না যে তার দেশে জন্ম কেন হইছে। সে বলতেছে যে মানে মুসলমান ভাই-ভাইকে প্রতিষ্ঠা করার জন্য পাকিস্তান জন্ম লাভ করছে। আমি তার কোন নমুনা আসলে আমি দেখতে পাইনি। আপনারা দেখতে পেলে আপনারা আমাকে জানাবেন। কারণ পাকিস্তানের পাশে এমন অনেক রাজ্য আছে যেগুলোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা ছিল। এবার আসেন,
1947 সালে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে 1950 সালে তারা আমেরিকার দিকে ভিড়া শুরু করলো। 1954 সালে বাংলাদেশ যখন পাকিস্তানের অংশ, তখন পাকিস্তানিরা কি করলো, আপনার আমেরিকার সাথে মিউচুয়াল ডিফেন্স অ্যাসিস্ট্যান্ট এগ্রিমেন্ট SEATO, অর্থাৎ পাকিস্তানের মাটিতে সামরিক ঘাঁটি এবং মাটি ব্যবহারের একটা চুক্তি করে ফেললো, গোলামি চুক্তি আমেরিকার সাথে। যেই চুক্তির ফলে আপনি কি মনে করেন যে পাকিস্তান আমেরিকার গোলাম হয়ে যায়নি? তাহলে এই যে যারা মুসলমানদের অধিকারের জন্য ভারত থেকে ভাগ হইলো, তারা আবার ভারতকে ছাড়া আমেরিকার গোলাম হলো কেন? এই প্রশ্নের উত্তর কি আপনারা আমাকে দিতে পারবেন? আপনাদের কাছে এইসব প্রশ্নের উত্তর আছে? আপনারা কখনো খোঁজার চেষ্টা করেছেন যে পাকিস্তানিরা বাংলাদেশকে আসলে কিভাবে লুট করেছে? তারা মোট বাজেটের কত শতাংশ বাজেট বাংলাদেশের মানুষের জন্য দিত? মাত্র 19-20%। অথচ জনসংখ্যায় আমরা ছিলাম 56%। তাহলে এত লুটপাট করার পরও আপনি যখন পাকিস্তান জিন্দাবাদ দেন, তখন আমার মনে হয় আসলে আপনাদের মগজে সমস্যা আছে। তাদের ষড়যন্ত্রের অংশ হিসাবে আপনার গোলাম আজমকে বাংলাদেশের জামাত ইসলামীর আমির বানালো। এটা কিন্তু তাদের একটা দীর্ঘ পরিকল্পনার অংশ ছিল। কারণ আপনি যদি দেখেন, মুক্তিযুদ্ধে যখন আমরা বাঙালিরা বিজয়ের দ্বারপ্রান্তে চলে আসছি, তখন আমেরিকা বাংলাদেশ এবং ভারতের সাথে যুদ্ধ করার জন্য তাদের যে সেভেন্থ ফ্লিট ছিল, যেখানে প্রায় 175 থেকে 300টা যুদ্ধজাহাজ থাকে, সেই যুদ্ধজাহাজগুলো বাংলাদেশের দিকে রওনা করে দিয়েছে বাঙালিদেরকে হত্যা করার জন্য। তাহলে একজন বাঙালি হয়ে আমরা যারা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পাইছি, আমাদের পক্ষে সম্ভব আমেরিকার গোলামি করা? যারা আমাদের সাথে যুদ্ধ করতে চাইছিল, যারা আমাদেরকে হত্যা করতে আমাদের বঙ্গোপসাগরে আসছে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি মুসলমান, তুমি মুসলমান, আসো পাকিস্তান জিন্দাবাদ বলি, আমি তো ভাই আপনারা থুতু দিব আপনার গালে। কারণ আপনার থুতুটাই প্রাপ্য। কারণটা হচ্ছে কেন? এই 1947 সালে যখন পাকিস্তান সৃষ্টি হয়, তখন জামাতের মাওলানা মওদুদী পাকিস্তানকে বলেছিলেন আহম্মকের দেশ। তাহলে যিনি পাকিস্তানকে আহম্মকের দেশ বলেছেন, তিনি কেন 1971 সালে সেই আহম্মকদের পক্ষ নিয়ে আমাদের দেশের 30 লক্ষ শহীদকে হত্যা করলো সে জামাত ইসলাম? এই প্রশ্নের উত্তরটা আপনারা আমাকে দিতে পারবেন? আমার তো মনে হয় না আমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো আপনাদের কাছে কোনো ক্ষমতা আছে। আর যদিও ক্ষমতা থাকে, আপনারা মিথ্যা প্রপাগান্ডা ছাড়া আপনাদের কাছে কিছুই নাই। দেখেন, ইরাককে কিভাবে ধ্বংস করা হয়েছে। 2003 সালে ইরাকের অভ্যন্তরে আল কায়দার যে একটা অনুসারী জঙ্গি গোষ্ঠী আছে IS, সেটাকে প্রতিষ্ঠা করা হলো। সাদ্দামকে বেকায়দায় ফেলার জন্য আপনার ইরাকের অভ্যন্তরে মুসা আল চারকাবিকে দিয়ে জামাতুল তাওহিদ আল জিহাদ প্রতিষ্ঠা করা হলো। সাদ্দামকে পতন করা হলো। 2006 সালে 30 ডিসেম্বর সাদ্দামকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। আজ পর্যন্ত ইরাকের অবস্থাটা কি? ইরাক একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করে দেওয়া হয়েছে। আপনারা যারা আরব বসন্ত করে চিল্লাচ্ছেন, হ্যাঁ? আপনারা যারা তিউনিসিয়ার বোয়াজিজি যে ফুল বিক্রেতা, যার হত্যাকাণ্ডের পরে আমেরিকা সেটাকে কালার রেভলিউশন এ পরিণত করেছিল, যেটার পেছনে অর্থ ঢেলেছিল আমেরিকা এবং তাদের যে সমস্ত পশ্চিমা মিত্র আছে তারা। আপনারা কি করলেন? তাদের কথা লাফাইয়া আরব বসন্তে চলে আসলেন। এই আরব বসন্ত দিয়ে 2011 সালে তিউনিসিয়া বেনি সরকারের পতন করা হলো। একই 2011 সালে আপনার মিশরে হোসনি আল মোবারকের 30 বছরের শাসনের অবসান ঘটানো হলো। একই 2011 সালে আপনার গাদ্দাফিকে হত্যা করা হলো। একই 2011 সালে আপনার আল কায়দার আরেকটা ফ্রন্ট, সিরিয়ার আল নুসরা ফ্রন্ট, সেটাকে দিয়ে সিরিয়ায় গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া হলো বাশার আল আসাদ সরকারের পতনের জন্য। একই 2011 সালের 11 এবং 12 ফেব্রুয়ারি বাংলাদেশের অভ্যন্তরে শেখ হাসিনার সরকারকে পতনের জন্য হিজবুত তাহরির নামক একটা জঙ্গি সংগঠনের সাবেক সামরিক কর্মকর্তা এবং সেনাবাহিনীর অভ্যন্তরে থাকা জঙ্গি কর্মকর্তাদের দিয়ে একটি অভ্যুত্থান করার চেষ্টা করা হলো, যেটাকে বাংলাদেশ সেনাবাহিনী রুখে দিল, শেখ হাসিনার পতন করতে পারল না। একই 2011 সাল, যেটা 2010 সালের 17 ডিসেম্বর থেকে যে আরব বসন্তটা আমেরিকা মিডল ইস্টে শুরু করছে। এখন আপনারা আমাকে বলেন যে এই এত সহজ সূত্র যদি আপনারা না ধরতে পারেন, তাহলে আপনাদেরকে আসলে কারা বুঝাবে যে ইসলামী জঙ্গিরা এদের পিছনে কারা মদদ দিচ্ছে, জামাত ইসলামকে কারা তৈরি করেছে, জামাত ইসলামের পিছনে আমেরিকা কেন বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ করছে, জামাত ইসলাম সহ স্বাধীনতা বিরোধীরা কেন ভারত বিরোধী প্রচারণা করছে, যেখানে ভারত আমাদের প্রায় 1.5 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এই যে 1 কোটির অধিক শরণার্থীকে ভারত সরকার আশ্রয় দিল, প্রায় 900-র মতো আপনার আশ্রয় কেন্দ্র করলো এবং সেই শরণার্থীরা
বাংলাদেশে ফিরতে ফিরতে আপনার 1972 সালের ফেব্রুয়ারি মাস হয়ে গেছে, ডিসেম্বরে আমরা বিজয় লাভ করেছি। সে শরণার্থী, প্রায় 1 কোটি শরণার্থীর মধ্যে 90 লক্ষ শরণার্থী ভারত থেকে বাংলাদেশে ফিরে এসেছে, আর 10 লক্ষ ফিরে আসে নাই। যে 90 লক্ষ শরণার্থী বাংলাদেশে ফিরে এসেছে, ভারত সরকার তাদেরকে প্রত্যেককে 2 সপ্তাহের রেশন দিয়েছে, নগদ অর্থ সহায়তা করেছে, ওষুধ দিয়েছে। প্রায় 34 থেকে 35 মিলিয়ন মার্কিন ডলারের ওষুধ দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষকে। এই যে সহযোগিতাটা তারা করলো, আমরা এসব কিছু খুব সহজে কেন ভুলে যাই? আমরা ভুলে যাই আমাদের মধ্যে অনেকেই মনে করেন ভারত তো হচ্ছে একটা হিন্দু রাষ্ট্র। আমি কেন হিন্দুদের দালালি করব? আমি কেন হিন্দুদের পক্ষে কথা বলব? আরে ভাই, হিন্দুরা মানুষ না? আপনি যে আমেরিকার দালালি করছেন, আপনার ধর্মের কোথায় বলা আছে আপনাকে খ্রিস্টানের দালালি করতে হবে? আপনি যে চায়নার দালালি করছেন, আপনার ধর্মের কোথায় বলা আছে বৌদ্ধদের দালালি করতে হবে? আপনি আমাকে পুরো ভারতের এমন একটা স্থান দেখাতে পারবেন, এমন একটা রাজ্য দেখাতে পারবেন যেখানে চীনের জিনজিয়াং প্রদেশের উইগুরের মুসলমানদের উপর যেভাবে নির্যাতন করা হয় অথবা মসজিদকে টয়লেট বানানো হয়, এই ধরনের ভারতে একটা রাজ্য আছে যেখানে মুসলমানদেরকে এভাবে গণহারে নির্যাতন করা হচ্ছে? প্রায় 20 কোটির উপরে মুসলমান ভারতে আছে, 3 লক্ষের উপরে মসজিদ আছে, তাদের প্রায় 5 জন রাষ্ট্রপতি হয়েছেন মুসলমান, প্রায় 4 জন বিচারপতি হয়েছেন, প্রধান বিচারপতি হয়েছেন মুসলমান। এরপরও আপনারা যারা ভারতকে নিয়ে এত চুলকানি, কেন আপনাদের এই চুলকানি? এই চুলকানির কারণ আছে। এই চুলকানির একমাত্র কারণ হচ্ছে 1971 সালে পাকিস্তানের পরাজয়। যারা কথায় কথায় সবসময় বলেন যে পাকিস্তান জিতে গেছে, পাকিস্তান জিতে গেছে। আরে ভাই, আপনি তো 1971 সালের যুদ্ধে, যে যুদ্ধটা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী 3 ডিসেম্বর আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আপনি তো 13 দিনও টিকতে পারেন নাই ভারতের কাছে। ভারতীয় সেনাবাহিনীর সামনে এত বিশাল সংখ্যক পাকিস্তানের সেনাবাহিনী, 1,75,000, প্রায় 10:1। আপনি টিকতে পারেন নাই। আপনি বড় বড় কথা বলা শিখছেন। 1965 সালের যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, সেখানে পাকিস্তান তার অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল হাজিপির গিরিপথ ওটা হারাই ফেলছে, ওটা ভারত দখল করে নিছে। পরবর্তীতে সেটা তাসখন চুক্তির মাধ্যমে পাকিস্তান ভারতের কাছ থেকে ভিক্ষা করে ফেরত পাইছে। 1984 সালে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছে, সেখানে পাকিস্তান সিয়াচেন যে হিমবাহ প্রদেশ আছে, প্রায় 15 কিলোমিটার দীর্ঘ, সেই প্রদেশটা ভারত দখল করে নিয়েছে। পাকিস্তান আজ পর্যন্ত উদ্ধার করতে পারে নাই, শুধু মুখে বড় বড় কথা বলে। এই মুখে বড় বড় কথা বলা ছাড়া পাকিস্তানিদের আর কোনো অর্জন নাই, আপনি আমাকে দেখাতে পারবেন না। তাহলে সেই পাকিস্তান জিন্দাবাদ আপনি কেন দিবেন? আমাদের দেশে যে ইসলাম এসেছে, সেটা কি পাকিস্তান থেকে এসেছে? বা যে সমস্ত পীর আউলিয়া নবী দরবেশে জন্ম হচ্ছে, সেগুলো কি পাকিস্তান কাছ থেকে হয়েছে? তাহলে আপনি যদি পাকিস্তান জিন্দাবাদ দিয়ে আমার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নষ্ট করে দিতে চান, অবশ্যই আপনার সাথে আমার এই যুদ্ধটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। আপনি আমাকে একটা কারণ দেখাবেন যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনাকে কেন জঙ্গি হইতে হবে, আপনাকে কেন ভারত বিরোধিতা করতে হবে। আপনি কি এখনো বুঝতে পারেন না যে এই সমস্ত জঙ্গিবাদীদেরকে, এই সমস্ত জামাত ইসলামের মতো যে সমস্ত জঙ্গি সংগঠন আছে, এগুলাকে আমেরিকা ব্যবহার করতেছে? এগুলাকে ব্যবহার করে পৃথিবীতে মুসলমানকে একটা সন্ত্রাসী হিসাবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা নিজের পায়ে নিজেরা কুড়াল মারতেছেন, এগুলাকে আপনারা বোঝার চেষ্টা করছেন? আপনি যদি চিন্তা করে থাকেন 1977 সালে জিয়াউর রহমানকে বাংলাদেশে আইনা পাকিস্তানের যে প্রেসিডেন্ট জিয়াউল হক ছিল, বাংলাদেশে একটা পুতুল সরকার বসাইছে জিয়াউর রহমান, পাকিস্তানে একটা পুতুল সরকার বসাইছে জিয়াউল হক। এই দুজনের মাধ্যমে জামাত ইসলামের জঙ্গিদেরকে কেন প্রশিক্ষণ দিয়ে আফগানিস্তানে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠানো হয় 1979 সালে? আপনি এটার উত্তর দিতে পারবেন? কেন পাকিস্তানকে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমেরিকার জন্য? আপনি কি আমেরিকার দালালি করেন নাই? আপনি আমেরিকার দালালি না করলে আপনাকে আফগানিস্তানে কেন 5 লক্ষ মুসলমানকে হত্যা করতে হলো? কেন এই জামাত ইসলাম এবং পাকিস্তানের আফগানিস্তানের ভিতরে 5 লক্ষ মুসলমানকে হত্যা করছে? আপনি কখনো নিজেকে এই প্রশ্নগুলো করেছেন? কেন 80-র দশকে এই বাংলাদেশে ফিরে এই জামাত ইসলাম বাংলাদেশের জঙ্গি রাজনীতি, রক্কাটার রাজনীতি করে? আপনি কখনো আপনাকে বিবেকে প্রশ্ন করেছেন ইসলামের কোথায় এসব কিছু বলা আছে? আপনারা প্রশ্ন করেন নাই বিধায় তারা জিহাদের কথা বলে জান্নাতের স্বপ্ন দেখিয়ে আপনাদেরকে বোকা বানিয়ে 1993 সালে তারা বাংলাদেশে হরকাতুল জিহাদ করে উদীচীর জনসভায় বোমা হামলা করে নিরীহ মানুষকে হত্যা করেছে। রমনা বটমূলে যে বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছিল, সেখানে আমাদের নিজের চোখের সামনে টেলিভিশনে বোমার বিস্ফোরণ করে নারায়ে তাকবীর বলে আপনারা মানুষকে হত্যা করেছেন। এই যে ইসলামী জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এরা তো ভারত বিরোধিতা করবে না, এটা কি করবে? ভারতের মানুষ তো এভাবে বোমা বেঁধে মানুষ হত্যা করতেছে।
আপনি 1998 সালে জামাত শিবিরের সাবেক ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে দিয়ে কেন জেএমবি নামক একটি সন্ত্রাসী সংগঠন তৈরি করলেন? আপনি নিজেকে কখনো প্রশ্ন করেছেন? এই জেএমবি শীর্ষ নেতৃত্ব বাংলাবাই থেকে শুরু করে সানি যারা গ্রেপ্তার হয়েছে সবাই জামাত শিবিরের সাবেক ইসলামী ছাত্র শিবিরের সদস্য। খুব আশ্চর্য লাগছে না? এরাই তো 2017 সালের সরি 2005 সালের 17ই আগস্ট এরাই আপনার সমগ্র বাংলাদেশে 500-র অধিক স্থানে বোমা হামলা করে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করেছে। এটাকে আপনি বলবেন ইসলাম প্রতিষ্ঠা জিহাদ? আর এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন বাংলাদেশের মানুষকে হত্যা করে? হলিয়া ডিজাইনের যে নির্বাস ইসলাম যারা প্রায় 29 জন নিরীহ মানুষকে হত্যা করেছে নৃশংসভাবে, তারা ইসলাম জিন্দাবাদ দিচ্ছে, পাকিস্তান জিন্দাবাদ দিচ্ছে, জামাত ইসলাম জিন্দাবাদ দিচ্ছে, আর আপনি মনে করতেছেন আপনি ইসলামের জন্য জিহাদ করতেছেন, আপনি জান্নাতে চলে যাচ্ছেন। আপনি মুসলমানদেরকে সন্ত্রাসী হিসাবে পরিচয় করা দিচ্ছেন। এসব জিনিস আসলে কি বলবো, এগুলা বলতে গেলেও লজ্জা। এই জন্য দেখা যায় যে জঙ্গি কার্যক্রম করে, হ্যাঁ, ভারতের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে আপনার এরা সফল হতে চায়। এখন আপনি আমাকে বলেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী কি ইন্দিরা গান্ধী হয়েছিল নাকি শেখ মুজিব হয়েছিল? আচ্ছা ভালো কথা, 1972 সালে ইন্দিরা মুজিব চুক্তির মাধ্যমে শেখ মুজিব ভারতকে বাংলাদেশের কে ভারতের কাছে বিক্রি করে দিছে, ভালো কথা। শেখ মুজিবকে হত্যা করার পরে যে জিয়াউর রহমান ক্ষমতা আসছিল, তো সে সময় কি বাংলাদেশের প্রধানমন্ত্রী কি ভারতের মোরারজি দেশাই হয়েছিল না জিয়াউর রহমান হয়েছিল? আপনারা যে বলেন যে ভারত সবকিছু দখল করে নিয়ে গেছে, 1980 সালে যখন ইন্দিরা গান্ধী বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় তখন কি তিনি কথাটা এই কারণে বলার চেষ্টা করছিলাম যে উনি তো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত, বাংলাদেশের না। বাংলাদেশের তৎকালীন 81 সালে যিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন তিনি ছিলেন এরশাদ। 91 সালে যখন বিএনপি জামাত সরকার ক্ষমতায় আসছে তখন কি খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না ভারতের চন্দ্রশেখর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন? অথবা 1996 সালে যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন কি ভারতের অটল বিহারী বাজপেয়ী বাংলাদেশ চালাইছেন? অথবা আপনার 2001 সালে যখন খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হলেন তখন কি ভারতের মনমোহন সিং বাংলাদেশের চালাইছেন? বাংলাদেশ কি দখল করে ফেলছেন? এই যে 2008 সাল থেকে দীর্ঘ 16 বছর যে আপনার শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছিলেন, এটা কি 2014 সালে নির্বাচিত হওয়া ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশ চালাইছিল? তারা কি বাংলাদেশকে লুট করছে? এটা একটা প্রমাণ দেখাইতে পারবেন আপনি? হ্যাঁ, আপনার দেশ আপনি চালাইছেন। আপনার দেশের 54 বছরের ইতিহাসে আপনি 29 বার সামরিক অভ্যুত্থান করছেন। ইভেন 2014 সালে যখন নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ভারতে নির্বাচিত হয় তখন বিএনপি জামাত প্রকাশ্য তাদের অফিসে মিষ্টি বিতরণ করছে, তারা এত খুশি হয়েছে। কেন খুশি হয়েছে? শেখ হাসিনার পতনের জন্য। তাদের ভারত বিরোধিতা বিষয় না, বিষয়টা হচ্ছে শেখ হাসিনার পতন। এই যে ভারত বিরোধিতার গল্প আপনারা সাজান, আপনি কি জানেন আজ থেকে 43 বছর আগে 1981-82 অর্থ বছরে বাংলাদেশের রিজার্ভ কত ছিল? মাত্র $12 কোটি। আপনার দেশ থেকে কি লুট করে নিয়ে যাবে? আপনার দেশের কি ছিল? 2001 সালে যখন বিএনপি জামাত জোট সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসে তখন বাংলাদেশের রিজার্ভ তো $1 বিলিয়ন ছিল না। আজকে শেখ হাসিনা $48 বিলিয়ন আপনাদেরকে রিজার্ভ করে রেখে দিয়ে গেছে। আপনারা লাপাই লাপাই অনেক বড় স্বপ্ন দেখতেছেন, সেভেন সিস্টার খেয়ে ফেলবেন। আপনাদের কি ছিল? আপনি দেখেন যে $3.56 বিলিয়ন পদ্মা সেতু, প্রায় $12.62 বিলিয়ন আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, 100টা অর্থনৈতিক অঞ্চল, অথবা 52,561 কোটি টাকা ব্যয় মেট্রো রেল, এগুলো দেখে আপনারা উন্মাদ হয়ে গেছেন। আপনাদের চোখ কপালে উঠে গেছে। আপনারা ভাবছেন যে ভারতের সেভেন সিস্টার খেয়ে ফেলবেন। আপনি কি জানেন যে 2001 সালে এই 52,000 কোটি টাকার একটা বাজেট দিতেও আপনার বিএনপি জামাত সরকারের বিশ্ব ব্যাংকের পায়ে পড়তে হইতো? তার একটা বাজেট দেওয়ার ক্ষমতা রাখতো না। আজকে শেখ হাসিনা 7 লক্ষ কোটি টাকার বাজেট দেখে আপনাদের চোখ কপালে উঠে গেছে। পারমাণবিক অস্ত্র দিয়ে ভারতের সাথে যুদ্ধ করবেন না? কি ছিল আপনাদের? আপনাদের তলাটাই তো ফুটো ছিল। এজন্য হেনরি কিসিঞ্জার আপনাদেরকে বলেছিল বটমলেস বাস্কেট। আসলে আপনারা বটমলেস বাস্কেট। ভিক্ষা করে চলা, খয়রাত করে চলা, পাকিস্তানের মতো খয়রাতি পাকিস্তান হওয়ার স্বপ্ন দেখে আপনারা ভারত বিরোধিতা ছড়ান। কারণ এছাড়া আপনাদের কিচ্ছু নাই। কেন আসিফ নজরুলের মতো একজন ভণ্ডকে বলতে হয় যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশ চাকরি করে? আজকে 15 মাস হয়ে গেছে, সে 26 লক্ষ ভারতীয় প্রমাণ কেন দিতে পারে না? প্রমাণ দিতে সে পারবে না, সম্ভব না। সেই ছোটবেলা থেকে শুনে শুনে আসছি যে 72 সালে শেখ মুজিব ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন। আজকে 54 বছর হয়ে গেল, আমি দেখি না যে বাংলাদেশে কোনো ভারতের কোনো সরকার প্রধান বা কোনো হিন্দু আইসা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হইতে।
তাহলে এইসব মিথ্যা, এইসব প্রপাগান্ডা কেন? পাকিস্তানিরা 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, এসব কিছু আপনি চাইলে মুছে ফেলতে পারবেন? এসব কিছু মুছে ফেলার জন্য ভারতের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ান? ভারতের 1 ইঞ্চি জায়গা তো আপনারা কোনোদিন দখল করতে পারবেন না। পারবেন? আজকের মেট্রো রেল থেকে 22 কোটি টাকা করে বাৎসরিক আয় হয়, সেটা দিয়ে আপনি অনেক বড় বড় স্বপ্ন দেখছেন। এই স্বপ্ন, আপনাদের এই স্বপ্নগুলো তৈরি করে দিয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা নাই মাত্র 15 মাসে বাংলাদেশের অর্থনীতি ডাউন হয়ে গেছে। 62% বিনিয়োগকারী বাংলাদেশ ছেড়ে চলে গেছে। বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশ ছেড়ে চলে গেছে। বাংলাদেশের রিজার্ভ জাতিসংঘের নিয়ম অনুসারে সর্বোচ্চ কত? 28 বিলিয়ন মার্কিন ডলার। আপনি ভারতের রিজার্ভ কত জানেন? তাদের রিজার্ভ প্রায় 700 বিলিয়ন ছড়িয়ে গেছে। আপনি যুদ্ধ করবেন না? তারা ইতিমধ্যে পৃথিবীর 4র্থতম অর্থনীতির দেশ হয়ে গেছে, জাপানকে অতিক্রম করে। গ্লোবাল ফায়ার র্যাঙ্কিং এ তারা 4র্থ অবস্থানে আছে। বাংলাদেশের চেয়ে তারা 22 গুণ বড়। তাদের জনসংখ্যা প্রায় 140 কোটি। আপনি ভারত পাকিস্তান আর বাংলাদেশের জনসংখ্যা 1 করেও তো তাদের সাথে পারবেন না। ভারতের একটা অঞ্চল দখল করতে পারবেন না। আপনি পারবেন? আপনি কি সেই মোগল আমলের তরবারির যুদ্ধের স্বপ্ন দেখছেন? আপনি কি মনে করছেন যেভাবে আপনার একটা সময় গুরি সম্প্রদায় যারা, তারা ভারতে এসে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেছিল, প্রায় 320 বছর রাজত্ব করেছে, আপনি কি মনে করছেন যে তলোয়ার দিয়ে এখন ভারত দখল করবেন? অথবা আপনি কি মনে করছেন সেই পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে হত্যার মাধ্যমে 20,000 সৈন্যকে হত্যা করে আপনার মোগল সম্রাট বাবর, তিনি ভারতের সাম্রাজ্য দখল করেছিলেন, মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, 330 বছর মোগলরা ভারত শাসন করেছে, আপনি মনে করছেন সে তরবারির যুদ্ধ এখন আছে? আপনি সম্রাট বাবরের পরিচয় জানেন? আপনার সম্রাট বাবর যে তৈমুর লং এর বংশধর ছিল, সেই তৈমুর লং কার বংশধর ছিল? চেঙ্গিস খানের। আপনি খান বলতে কি ইসলামকে বুঝেন? আপনাদের মতো আহম্মক আসলে কোথায় পাওয়া যাবে? আপনাদের মতো আহম্মকরা নিজের পরিচয় যেমন জানেন না, নিজের ধর্মের ইতিহাস যেমন জানেন না, নিজের জাতির ইতিহাস পর্যন্ত জানেন না। আপনার আপনার যে জাতি আছে, যে জাতিসত্তা আছে, সেই জাতিসত্তার প্রায় 7,000 5,000 বছরের ইতিহাস আপনি জানেন না। আপনি বাংলা ভাষার ইতিহাস জানেন না। আপনি মনে করেন যে উর্দু আর আরবিতে কথা বললে আপনি মুসলমান। লজ্জা হয় না আপনাদের? বাংলাদেশের ঘরে ঘরে আপনি ভারত বিরোধিতা দেখিয়ে জঙ্গি উৎপাদন করতে চান। আপনি ভাবছেন যে জঙ্গি উৎপাদন করে আপনারা ভারতকে হারিয়ে দিবেন? এত সহজ? শেখ হাসিনা বাংলাদেশটাকে কোথায় নিয়ে গেছেন? এটা বুঝতে হলে তো আপনাকে বুঝতে হবে যে 2001 সালে যখন বিএনপি জামাত জোট সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছিল, বাংলাদেশের টোটাল জিডিপি ছিল মাত্র 53.99 বিলিয়ন মার্কিন ডলার। সেই জিডিপি কে 460 বিলিয়ন মার্কিন ডলারে পরিণত করেছিল শেখ হাসিনা। আজকে আপনাদের চোখ হঠাৎ বড় বড় হয়ে গেছে। আজকে বাংলাদেশের যে সমস্ত আধুনিক যুদ্ধ বিমান দেখতে পান, সাবমেরিন দেখতে পান, যুদ্ধ জাহাজ দেখতে পান, এগুলো সবকিছু তো শেখ হাসিনা কিনেছেন। গত 15 মাসে আপনারা একটা যুদ্ধ জাহাজ কিনেছেন, একটা সাবমেরিন কিনেছেন, একটা কিছু করেছেন। যারা বলেছিলেন যে তিস্তা নদীতে বাঁধের উপর বাঁধ দিবেন, আপনারা পেরেছেন তিস্তা নদীতে বাঁধের উপর বাঁধ দিতে। এমনকি এটাও তো জানেন না যে তিস্তা নদীর উৎপত্তিটা কোথায়। উজানার ভাটির সূত্র বুঝেন? কোনোটাই তো বুঝেন না। শুধু গালের উপর গাল মারেন, মনে করেন যে তিস্তার উপর বাঁধের উপর বাদ দিয়া মানুষকে একদম বিভ্রান্ত করে ফেলবেন। আপনি আরো 100 বছর ক্ষমতা থাকলেও তিস্তা নদীর উপর বাদ দিতে পারবেন না। এরপর আপনারা জাতিকে বুলেট ট্রেনের গল্প শোনান। বাংলাদেশের আয়তন কত সেটা আপনাদের জানা আছে? আজকে ইউরো পাইরেটটা নিয়ে আসেন, ইউরোপ থেকে আইনা আবার হাসনাতকে বলো 7 সিস্টারকে আলাদা করে ফেলবো। আরে ভাই, এত সহজ? এত সহজ পৃথিবী? ভারতের যে আইবিএম ক্ষেপণাস্ত্র আছে, আপনি তার সামনে টিকতে পারবেন? তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে S-400, পৃথিবী তাদের ডিফেন্স ব্যবস্থা আছে, এগুলো সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? প্রায় 118টার মতো স্যাটেলাইট তাদের মহাকাশে আছে। আছে কোনো আপনার ধারণা? ভারত চন্দ্রযান দিয়ে চন্দ্র জয় করেছে, মঙ্গলযান পাঠিয়েছে, সমুদ্রে সরি সূর্যে আদিত্য L1 পাঠাচ্ছে। আপনি কোথায় আছেন? আপনি তো ডিলাগুলো বানাচ্ছেন। আপনি ডিলাগুলো বানিয়ে আপনি ভাবছেন যে আপনি ভারত দখল করে ফেলবেন। এত সহজ? দেশ স্বাধীনের পর আপনার রিজার্ভ কত ছিল? আপনার যে বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হয়েছে, সেখানে যে 3টা যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার, এগুলা দিয়ে বিমান বাহিনী গঠন করে দিয়েছিল ভারত। আপনার যে নৌবাহিনী গঠন করেছে, নৌবাহিনীকে 2টা যুদ্ধ জাহাজ দিয়েছিল ভারত। আপনার কিছুই ছিল না। আপনার যে সেনাবাহিনী গঠন হয়েছে 1971 সালের জুন মাসে, সেই সেনাবাহিনীকে গঠন করেছে, তাদেরকে অস্ত্র দিয়েছে,
তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে ভারত। আপনি যে অপারেশন জ্যাকপট পরিচালনা করে পাকিস্তানিদের যুদ্ধ জাহাজগুলোকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছেন, সেই অপারেশন জ্যাকপটের জন্য বিস্ফোরক সহ আপনাকে 2 সপ্তাহ প্রশিক্ষণ সবকিছু দিয়েছে ভারত। আর আজকে আপনি বলতেছেন ভারত আপনাকে দখল করে ফেলেছে, ভারত আপনাকে খেয়ে ফেলেছে। আপনি এই পর্যন্ত 54 বছরে $122 বিলিয়ন বিজনেস করেছেন ভারতের সাথে। আপনি যত সহজে ভাবেন অত সহজ না। বাংলাদেশে যত সহজে আপনি এ সমস্ত জঙ্গিবাদী ট্যাবলেট খাওয়াইয়া মানুষকে মিথ্যা বলাইয়া আপনি প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করে পাকিস্তান জিন্দাবাদ দিতে চাইবেন, ভাই আপনাদের এইসব স্বপ্ন জীবনও সফল হবে না। কারণ ওই 2300 কিলোমিটার দূর থেকে এসে পাকিস্তান কখনো বাংলাদেশ শাসন করতে পারবে না। এটা সম্ভব না ভাই। অসম্ভব স্বপ্ন দেখেন না, গাঁজাগুড়ি স্বপ্ন দেখেন না, গজবা খাইয়া ভারত দখলের স্বপ্ন দেখেন না। ভারতের সামরিক সক্ষমতা কি সেটা সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান নেই, যারা বাংলাদেশের সিলেটের আপনার ইউরেনিয়াম পাওয়ার পর তারা মনে করতেছে যে ইউরেনিয়াম তুলে এখনই পারমাণবিক বোম বানাই এখনই ভারতের মধ্যে মারা দিব, ভাই দুনিয়া যত সহজ ভাবেন অত সহজ না। আপনি পারমাণবিক যে চুক্তি আছে এই সমস্ত চুক্তিগুলো পড়েন, তেজস্ক্রিয়তা যে সমস্ত চুক্তিগুলো আছে এগুলা পড়েন। আপনি যে ইউরেনিয়াম আহরণ করবেন সেই সক্ষমতা যোগ্যতাই দরকার নেই। আপনাকে সেটা রাশিয়াও দিবে না, ইন্ডিয়াও দিবে না, আমেরিকাও দিবে না। সম্ভব না রে ভাই। এরপরে আপনি চিন্তা করতেছেন কি, আপনি তো ভারতকে ধ্বংস করে দিবেন। ভারতকে ধ্বংস করে দেওয়াটা আসলে খুব সহজ আপনাদের কাছে মনে হয়। কারণ আপনারা যারা চীনের সহযোগিতা নিয়ে ভারতকে ধ্বংস করে দেওয়ার স্বপ্ন দেখেন, আপনারা এটাও জানেন না যে চীন এবং ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ হচ্ছে $127 বিলিয়ন, যেটা পাকিস্তান, বাংলাদেশ আরো কয়েকটা মুসলিম রাষ্ট্র মিলাইলেও চীন সেটা করে না। ভারত হচ্ছে চীনের সবচেয়ে অন্যতম বড় বাজার। 1993 সালে চীন এবং ভারত এবং রাশিয়ার মধ্যস্থতায় একটা চুক্তি হয়েছিল, যেটাকে বলা হয় এগ্রিমেন্ট অন দ্য মেইনটেন্যান্স অফ পিস এন্ড ট্রাঙ্কুইলিটি। যার ফলে কি হয়েছে জানেন, যে 1962 সালের পর থেকে ভারত এবং চীনের মধ্যে বড় কোনো আর যুদ্ধ হয় নাই। এবং আপনারা নিজেরাই দেখেছেন যে 2020 সালের পর থেকে ছোটখাটো দিয়ে একটা সীমান্ত যুদ্ধ হলেও 2024 সালের পর থেকে চীন এবং ভারত উভয়ই কিন্তু সীমান্ত থেকে তাদের সৈন্য প্রত্যাহার করা শুরু করছে। অত ছোটখাটো যুদ্ধ হবে কিন্তু সেগুলো থামানোর জন্য কিন্তু রাশিয়া আছে। কিন্তু আপনাকে রক্ষা করার জন্য আসলে কেউ নেই। তো এই ধরনের নেক্রোফিলিয়া রোগে ভুগেন না, অন্ডকোষের ফেডোফিলিয়া ভাইরাসে ভুগেন না, এগুলো আপনাদের জন্য ভালো না। আপনারা যে স্বপ্ন দেখছেন এই স্বপ্ন জীবনেও পূরণ হবে না।